বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিক সাজেশন প্রোগ্রামে। আজকে থাকছে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। আমরা এই অধ্যায়ের আজকে সংক্ষিপ্ত প্রশ্ন যা আছে এটা নিয়ে আলোচনা করব সাজেশনমূলকভাবে। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা বৃত্তি পরীক্ষা দিবা না, একাডেমিকভাবে পড়বা, তাদের জন্য কিন্তু এই অধ্যায়ের সংক্ষিপ্ত সাজেশন হিসেবে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ইমবাইবিশন বলতে কী বোঝায়। ইমবাইবিশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো একটা পদার্থটা হবে কলয়েডধর্মী পদার্থ। কলয়েডধর্মী পদার্থটা আসলে পানিতে দ্রবীভূত হয় না, বাট পানি শোষণ করে সে ফুলে ওঠে। তো ইমবাইবিশনটা কি? ইমবাইবিশন হচ্ছে কোনো কলয়েডধর্মী পদার্থ পানি শোষণ করে ফুলে ওঠার প্রক্রিয়াকে বলতে ইমবাইবিশন। যেমন বর্ষাকালে কিন্তু আমরা কাঠের দরজাটা ঠিকমতো লাগানো যায় না, কারণ কি? কারণ ইমবাইবিশন। অনেক সময় তোমরা ছোলা বীজ খাও, রাতে ছোলা ভিজায় রেখে দাও, সকালবেলা খাচ্ছ, এই যে ফুলে উঠতেছে এটার নামই হচ্ছে ইমবাইবিশন। কিসমিস শুকনা থাকে, এটাকে যদি পানিতে রাখো তাহলে সেটা ফুলে উঠতেছে, ফুলে যাচ্ছে, আর এটা কি বলতে ইমবাইবিশন। বোঝা গেছে ইনশাল্লাহ। নেক্সট, প্রস্বেদনকে নেসেসারি ইভিল বলা হয় কেন? প্রস্বেদনকে নেসেসারি ইভিল বলা হয় কেন? নেসেসারি ইভিল বলতে আমরা বোঝাচ্ছি প্রয়োজনীয় অমঙ্গল। তার মানে বাংলায় যদি বলি তাহলে কথাটা এমন দাঁড়ায়, সেটা হচ্ছে প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন। আচ্ছা, তার মানে প্রস্বেদন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, সাথে সাথে হয়তোবা প্রস্বেদন এমন কিছু করে যার কারণে উদ্ভিদের অমঙ্গল বয়ে আনে। যেমন, আচ্ছা, প্রস্বেদনটা কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ থেকে বিভিন্ন বায়বীয় অঙ্গ যেমন পাতা, কিউটিকল এর মাধ্যমে পানি বাষ্পাকারে দেহের বাহিরে নির্গত হয়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রস্বেদন প্রক্রিয়া। তার মানে যে প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ থেকে পানি বাষ্পাকারে উদ্ভিদ দেহের বাহিরে নির্গত হবে সেটা হচ্ছে প্রস্বেদন প্রক্রিয়া। তাহলে প্রস্বেদনটা কী কাজে, প্রয়োজনীয়তাটা কি? প্রস্বেদন করে কি? উদ্ভিদ দেহের তাপ নিয়ন্ত্রণ করে। দুই নাম্বার হচ্ছে উদ্ভিদকে নতুন করে পানি শোষণ করার কাজ করে সে। কেমন? প্রস্বেদন প্রক্রিয়ায় যখন উদ্ভিদ দেহ থেকে পানি বের হয়ে যায় তখন উদ্ভিদ দেহে একটা পানি শূন্যতা সৃষ্টি হয়, আর তখনই উদ্ভিদ করে কি? নতুন করে পানি পরিশোষণ করে। আবার প্রস্বেদন প্রক্রিয়ার সময় যখন উদ্ভিদ পানি, এই যে নতুন পানি পরিশোষণ করতেছে, এই পানিটা কিন্তু খাদ্য উৎপাদনে ব্যবহার হচ্ছে, কোষ বিভাজনে ব্যবহার হচ্ছে। তার মানে খাদ্য উৎপাদনেও প্রস্বেদন প্রক্রিয়ার গুরুত্ব রয়েছে। তারপরে কোষ বিভাজনে প্রস্বেদন প্রক্রিয়ার গুরুত্ব রয়েছে। ফুল ফুটা বলো, ফল বড় হওয়া বলো, এগুলো ক্ষেত্রে প্রস্বেদনের গুরুত্ব রয়েছে। ওকে, ফাইন। তার মানে প্রস্বেদন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এবার আসো, এই প্রস্বেদন প্রক্রিয়া যদি অধিক হারে ঘটে তাহলে উদ্ভিদ দেহে পানি শূন্যতা সৃষ্টি হবে। প্রস্বেদন প্রক্রিয়া অধিক হারে সম্পন্ন হলে উদ্ভিদ দেহে পানি শূন্যতা সৃষ্টি হবে। এই পানি শূন্যতার কারণে বা অধিক প্রস্বেদনের কারণে উদ্ভিদ মারাও যেতে পারে। আর এ কারণেই প্রস্বেদনকে নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অমঙ্গল বলা হচ্ছে। নেক্সট, ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লিখো। তার আগে আমাদেরকে ব্যাপন আর অভিস্রবণ প্রক্রিয়াটা কি সেটা একটু জানতে হবে। ঝিল্লি 3 প্রকার। হ্যাঁ, ঝিল্লি মানে আমরা তো জানি যেমন আমি যদি তোমার বাসায় যাই তাহলে তুমি আমাকে ধরো শরবত করে দিলা। কিসের শরবত? পানি আর চিনির। এই যে পানিটা হচ্ছে দ্রাবক, এই যে চিনিটা হচ্ছে দ্রব, আর যে শরবতটা তৈরি হলো সেই শরবতের নাম হচ্ছে কি? দ্রবণ। আচ্ছা, যে সকল ঝিল্লি দিয়ে দ্রব এবং দ্রাবক উভয়ই সঞ্চালিত হতে পারে সেই সকল ঝিল্লিকে বলতে ভেদ্য ঝিল্লি। যে সকল ঝিল্লি দিয়ে শুধুমাত্র দ্রাবক সঞ্চালিত হবে, দ্রব সঞ্চালিত হবে না, তাকে বলা হচ্ছে অর্ধভেদ্য ঝিল্লি। তারপরে আর যে সকল ঝিল্লি দিয়ে দ্রব দ্রাবক কিছুই সঞ্চালিত হতে পারে না তাকে বলা হচ্ছে অভেদ্য ঝিল্লি। এইবার ব্যাপন প্রক্রিয়াতে আমরা যদি একটু খেয়াল করি, এই ভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে দ্রব এবং দ্রাবক উভয়ই সঞ্চালিত হচ্ছে। এই দ্রবণটাকে দেখা যাচ্ছে একটু ঘন আর এটা দেখা যাচ্ছে কম ঘন। তার মানে ব্যাপন প্রক্রিয়া কাকে বলতেছে?
যে প্রক্রিয়ায় ভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে অধিক ঘন দ্রবণ থেকে কম ঘন দ্রবণের দিকে, অধিক ঘন দ্রবণ থেকে কম ঘন দ্রবণের দিকে দ্রব এবং দ্রাবক উভয়ই সঞ্চালিত হয়, তাকে বলা হয় হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তার মানে দ্রবও যাবে, দ্রাবকও যাবে, তার নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। অভিস্রবণ, এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা দ্রবণ থেকে, হালকা ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে শুধুমাত্র দ্রাবক যাবে, দ্রব যাবে না, শুধুমাত্র দ্রাবক। অর্ধবেদ্য ঝিল্লি, যে অর্ধবেদ্য ঝিল্লি, তার মানে যে প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে অর্ধবেদ্য ঝিল্লির মাধ্যমে শুধুমাত্র দ্রাবক সঞ্চালিত হয়, তাকে বলা হয় হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়া পারা যাবে। তাহলে এটা পার্থক্য আরেকটা দিতে পারে, ঝিল্লি। ঝিল্লিটা কি? ব্যাপনে বলতে পারি এটা হচ্ছে ভেদ্য ঝিল্লি, আর অভিস্রবণে বলতে পারি বৈষম্য ভেদ্য ঝিল্লি বা অর্ধবেদ্য ঝিল্লি। অর্ধবেদ্য ঝিল্লি। তারপর হচ্ছে সঞ্চালনের দিক। সঞ্চালনের দিক যদি বলি, ব্যাপনে হচ্ছে ঘন ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে, আর অভিস্রবণে হচ্ছে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে। আচ্ছা, তারপরে আমি যদি হচ্ছে বলি সঞ্চালিত পদার্থ, যেমন ব্যাপনে হচ্ছে দ্রব এবং দ্রাবক উভয়ই সঞ্চালিত হয়, আর অভিস্রবণে হচ্ছে শুধুমাত্র দ্রাবক সঞ্চালিত হয়। পারা যাবে না ইনশাল্লাহ। নেক্সট কোশ্চেন, পানিতে ছোলা ভিজিয়ে রাখলে ফুলে উঠে কিভাবে? তো পানিতে আমরা একটু আগে পড়েছি ইমবাইবিশন, যে প্রক্রিয়ায় কলয়েড জাতীয় পদার্থ পানি শোষণ করে ফুলে উঠে তাকে ইমবাইবিশন বলে। বুঝতে পেরেছি? আচ্ছা, এইবার এই ছোলাটা যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি, তাহলে সেই ছোলাটা করে কি? পানি শোষণ করে। কারণ ছোলা একটা কলয়েড জাতীয় পদার্থ। কলয়েড জাতীয় পদার্থ হচ্ছে পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু পানি শোষণ করে ফুলে উঠবে। তার মানে এই ছোলাটা ফুলে উঠলো কোন প্রক্রিয়ায়? ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে। তার মানে পানিতে ছোলা ভিজিয়ে রাখলে তা ফুলে উঠে ইমবাইবিশন প্রক্রিয়ার কারণে। নেক্সট হচ্ছে দ্রাবকের দুইটা বৈশিষ্ট্য বলো। তো দ্রাবকের দুইটা বৈশিষ্ট্য, দ্রাবক নিরপেক্ষ হবে, আর দ্রাবক সর্বদা তরল হবে। এটা দ্রাবকের দুইটা বৈশিষ্ট্য। প্রশোধনের গুরুত্ব, অনেক গুরুত্ব দেওয়া যায়, যেমন পানি পরিশোষণ। তার মানে প্রশোধন প্রক্রিয়ায় যখন উদ্ভিদ দেহ থেকে পানি বাহিরে বের হয়ে যায়, তখন উদ্ভিদ নতুন করে পানি পরিশোষণ করে। তারপরে 2, খাদ্য উৎপাদনের জন্য নতুন পানির প্রয়োজন। এক্ষেত্রে প্রশোধন প্রক্রিয়ায় পুরাতন পানি যখন উদ্ভিদ দেহ থেকে বাহিরে বের হয়ে যায়, তখন উদ্ভিদ নতুন পানি পরিশোষণ করে, আর সেই পানি খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয়। তারপর তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে উদ্ভিদ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় প্রশোধনের কারণে। তারপরে ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিরোধ করা। কিভাবে? উদ্ভিদ তো গোসল করে না, তারপর উদ্ভিদ দেহ থেকে যখন প্রশোধন প্রক্রিয়া পানি বের হয়ে যাচ্ছে, ওই অঙ্গের মধ্যে কিন্তু আর ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারতেছে না, ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করা যায়। এরকম অনেক গুরুত্ব দেওয়া যায়। নেক্সট হচ্ছে উদ্ভিদে পরিবহন বলতে কি বোঝায়? উদ্ভিদে পরিবহন যদি আমি বলি তাহলে প্রথম কথা হচ্ছে মাটিতে আছে হচ্ছে পানি ও খনিজ লবণ। মাটিতে আছে পানি আর খনিজ লবণ। এই পানিটা করে কি? মূল দ্বারা শোষিত হয়ে জাইলেম টিস্যুর মাধ্যমে পৌঁছায় হচ্ছে কোথায়? পাতায় পৌঁছায়। তার মানে মূল দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছাচ্ছে। আবার পাতায় কি হচ্ছে? পাতায় হচ্ছে খাদ্য তৈরি হচ্ছে। এই খাদ্যটা উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হচ্ছে কার মাধ্যমে? ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হচ্ছে, তাই না? তার মানে উদ্ভিদের পরিবহন বলতে কি বোঝাচ্ছে? এই যে উদ্ভিদ পানি ও খনিজ লবণ পরিবহন করতেছে হচ্ছে জাইলেম টিস্যুর মাধ্যমে, আবার পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে পরিবহন করছে হচ্ছে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। এটাই হচ্ছে উদ্ভিদের পরিবহন প্রক্রিয়া। পারা যাবে না? নেক্সট, ব্যাপন চাপ বলতে কি বোঝায়? ব্যাপনকারী পদার্থের অণুপরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে, তার মানে ব্যাপন যে পদার্থগুলো হবে তাদের অণুগুলোর গতিশক্তি হবে। গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়। তার মানে ব্যাপন যখন হয় তখন অণুগুলোর মধ্যে সঞ্চালন বেড়ে যায়, স্বাভাবিক। তার মানে ঘনত্বের দ্রবণ থেকে
কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রব এবং দ্রাবক উভয়ই সঞ্চালিত হচ্ছে। তার মানে কণাগুলোর মধ্যে একটা ছুটোছুটি বেড়ে যাবে। এই যে প্রক্রিয়া, এইটাকেই বলতেছে হচ্ছে, ফলে একটা চাপ সৃষ্টি হয়। এই চাপটাকেই বলতেছে হচ্ছে ব্যাপন চাপ। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়া গুরুত্ব ব্যাখ্যা করো। ব্যাপন প্রক্রিয়া কি গুরুত্ব? এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিচ্ছি, আর প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছি। আচ্ছা, তারপরে এটা কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাও হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে করে। তারপরে উদ্ভিদ পুষ্টি উপাদানগুলো চলাচলে সহায়তা করে, তার মানে উদ্ভিদের যে পুষ্টি উপাদানগুলো সারা দেহে সঞ্চালিত হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। তারপরে কোষ থেকে বর্জ্য পদার্থ অপসারণে ব্যাপনের ভূমিকা রয়েছে। তারপরে জীবদেহে বিভিন্ন পদার্থের ঘনত্বের ভারসাম্য রক্ষা হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তারপরে এটিপি ব্যয় ছাড়াই পদার্থের স্থানান্তর ঘটায় এই ব্যাপন প্রক্রিয়া। তার মানে এটিপি মানে শক্তি ছাড়াই একটা পদার্থ স্থানান্তরিত হচ্ছে এই ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপনের গুরুত্ব পাওয়া যাবে ইনশাল্লাহ। অভিস্রবণের গুরুত্ব, এই যে উদ্ভিদ মূল দ্বারা মাটি থেকে কি করতেছে, পানি ও খনিজ লবণ পরিশোষণ করতেছে। কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়ায়। তারপরে উদ্ভিদ কোষ যে একটা স্ফীত হয়ে যাচ্ছে, উদ্ভিদ কোষটা পানি গ্রহণ করে, এই স্ফীততা বজায় থাকতেছে এই অভিস্রবণের মাধ্যমে। নেক্সট হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সতেজতা বজায় থাকতেছে এই অভিস্রবণ প্রক্রিয়ায়। তারপরে জীবকোষে পানি ও দ্রবণের ভারসাম্য রক্ষা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। তারপরে পত্ররন্ধ্র খুলতেছে, বন্ধ হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। তার মানে প্রচ্ছেদনের জন্যও কিন্তু অভিস্রবণ প্রয়োজন। নেক্সট, প্রচ্ছেদনের গুরুত্ব। প্রচ্ছেদনের গুরুত্বটা কি? প্রচ্ছেদনের গুরুত্ব তো এতক্ষণ বললাম, বুঝতে পেরেছ? এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বললাম, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব, অভিস্রবণ প্রক্রিয়ার গুরুত্ব, প্রচ্ছেদন প্রক্রিয়ার গুরুত্ব, প্রচ্ছেদনকে একটা প্রয়োজনীয় অমঙ্গল বলা হচ্ছে কেন, এটা কিন্তু হচ্ছে তোমার 4 মার্কেও আসতে পারে এগুলো। যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। সবাই অনেক 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 ভালো থাকো, সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।